কিছু কিছু মানুষ আছেন যারা সহজাত শিল্পী। কোনো ছকে বাঁধা নিয়মে নয়, তাঁরা গান করেন, ছবি আঁকেন, বাদ্যযন্ত্র বাজান মনের তাগিদে, হৃদয়ের টানে, জগৎ ও জীবনের প্রতি দায় পূরণের অভিলাষে। প্রচলিত ধারার বাইরে থেকে নিজস্ব ভাবনা ও পদ্ধতিতে শিল্পের চর্চা করেন তাঁরা। জীবন আর শিল্পের সীমারেখাকে একাকার করে দেওয়া এইসব অপ্রাতিষ্ঠানিক শিল্পীর পরিবেশনায় চ্যানেল আয়ের অনুষ্ঠান অচেনা মাইক্রোফোন। শিল্পের সাধক জয়নুল কামরুল সুলতান আছেন আরও খ্যাতিমান। কত শত আঁকিয়ে ইজেলে ক্যানভাস রং তুলি মাখিয়ে এঁকেছেন কাল্পনিক প্রাকৃতিক চিত্র, দেখে মন খুশি হয় প্রকৃতির মিত্র। জিয়াউর রহমান। চিত্রকলায় প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই তার, তবুও তার আঁকা ছবিগুলো দেখে মনে হতেই পারে এ যেন কোনো খ্যাতিমান শিল্পীর দক্ষ হাতের শিল্পকর্ম। রং তুলির সাথে জিয়াউরের সখ্য গড়ে উঠেছে শৈশবে। তখন তার আঁকার উপকরণ ছিল কয়লা ও ইটের খোয়া, আর ক্যানভাস ছিল বিভিন্ন দেয়াল এবং কাঠের বেড়া। স্বভাবগতভাবেই আমাদের তো একটু আঁকার ব্যাপারে ছোটোবেলায় ঝোঁক থাকেই আর কি, সবারই কম বেশি। পুঁইশাকের বিচি, কয়লা, ইটের কুচি, কয়লা দিয়ে হচ্ছে কি মাটির দেওয়ালের পেছন দিকটা, যেখানে সাধারণত লোকজন যায় না, দেয়ালের তো 4টা দিক থাকে, একদম পেছনের দিকটা, ওই পেছন দিকটা যেহেতু কেউ যায় না, আমি ওই দেয়ালগুলোয় ছবি আঁকতাম। আশপাশের প্রতিবেশীদের বাড়িতে বা নিজের বাড়িতেও পিচের রাস্তার উপর ছবি আঁকা, কালভার্টের ভিতর পাশে বা সাইডে, হ্যাঁ, কাঠ কয়লা দিয়ে। আর এছাড়া তো খাতায় ছিলই, মানে যত বড় হচ্ছে অত বেশি তো মাধ্যম আসছে, খাতা পেন্সিল কলম আসছে, সেভাবেই শুরুটা আর কি। একদম ছবি আঁকার জন্য যে কল্পনা শক্তির প্রয়োজন তখনও সেটা তার তৈরি হয়নি, তাই ভিউ কার্ড দেখে দেখে সেই ছবি তিনি হুবহু আঁকতেন। শিল্পের নেশায় বুঁদ হয়ে থাকা জিয়াউর একদিন গ্রাম ছেড়ে পাড়ি জমান ব্যস্ত শহর রাজধানী ঢাকায়। এখানে তার পরিচিত তেমন কেউই নেই। অচেনা শহরে নতুন অভিজ্ঞতা, অচেনা মানুষ, অচেনা পথঘাটের দিকে তাকিয়ে ভয় পান না জিয়াউর, বরং নতুন কিছু সৃষ্টির তীব্র তাগিদ তিনি অনুভব করেন। আমাদের ছোটোবেলায় ভিউ কার্ড পাওয়া যেত, পোস্টার পাওয়া যেত, ওগুলো কালেক্ট করতাম, বা ফ্রেন্ডও অনেক সময় দিত। কোনো কিছুর সঙ্গে পেয়েছে, ওই কার্ডটা আমাকে দিয়ে দিত, ছবিটা তুই রাখ, এভাবে ছিল। তো পত্রিকা দেখা হতো, বইয়ের দেখা হতো, অঙ্ক করে মানে বাকি জায়গায় ফাঁকা জায়গাটায় ছবি এঁকে রাখা হতো, এবং বইয়ের প্রচ্ছদ, কোনো বন্ধু হচ্ছে 2 টাকা নিয়ে আসছে যে চল আজকে আমরা খাবো না, আমার একটু বইয়ের উপরে নাম লিখে আর্ট করে একটু দিস, আর হচ্ছে গিয়ে চল আমরা একসঙ্গে খাইতে হলে, এরকম ব্যাপার ছিল বন্ধুদের মধ্যে আর কি। আর সবাইকে ছবি এঁকে গিফট করা, এবং তাদের বাসায় যেয়ে যখন দেখতাম যে তাদের দেয়ালে আমার আঁকা ছবিটা ঝুলতেছে, মানে অসামান্য একটা অনুভূতি, এটা মানে বলে বোঝানো যাবে না। এক সময় খুঁজে পান মাথা গোজার ঠাঁই। শুরু হয় গ্রামীণ ও শহুরে অভিজ্ঞতার মিশ্রণে বাঁধাই করা ক্যানভাসে রং তুলির মিতালিতে নতুন স্বপ্নের সম্ভাবনা। একে চলেন অসংখ্য নান্দনিক চিত্রকর্ম। একটু যারা অবস্থাশালী ঘরের সন্তান, আমার বন্ধু সহপাঠী যারা ছিলেন, কিংবা একটু ছোট ভাই বন্ধু টাইপের যারা আর কি, তো ওরা হচ্ছে গিয়ে, যেহেতু ওরা ভালো ছবি আঁকতে পারতো না, ওরা সারাক্ষণ উৎসাহ দিত এবং আপনার
মানে ওদের রং খাতা আমাকে দিত, বিনিময়ে ব্যাপার ছিল যে 2টা খাতা দিত, ধরেন 2টা খাতায় ছবি এঁকে দিব, আঁকার পরে যে রংটা রয়ে যাবে ওটা আমার থাকতো, আমাকে দিয়ে দিবে গিফট হিসেবে। ওই আনন্দেই আমি ছবি এঁকে দেওয়ার পরে নিজের রং নিয়ে ছবি আঁকা। এবং ওদের মানে পড়া যে গল্পের বইগুলো, ছোট ছোট গল্পের বই, ভূতের গল্পের বই বা নানান রকম গল্পের বই, ওই গল্পের বইগুলো পড়া হয়ে গেলে মানে আমি ছবি এঁকে দিব, তার বিনিময়ে গল্পের বই আমাকে দিবে। তো সেখান থেকে একটা ব্যাপার, সাহিত্যের সঙ্গে সংযোগটা সেখান থেকে। আর হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে ছিল যেটা, আমার দাদা পুঁথি পড়তেন, সুর দিয়ে পুঁথি পড়তেন, এবং উনি প্রত্যেক হাটবারের দিন একটা করে চটি বই 2 টাকা বা 3 টাকা দিয়ে কিনতেন এবং নাতিপুতি নিয়ে সন্ধ্যাবেলায় ওই গল্প শোনাতেন। ফলে ইতিহাস, ধর্মতত্ত্ব এবং নানান বিষয়ের সঙ্গে সংযোগ হয়ে গেল। মানে আমি ম্যাচিউর হতে শুরু করতেছি আস্তে আস্তে, ইন্দ্রিয় খুলে যাচ্ছে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে রেডিও, বেতার যন্ত্র। রেডিও আমার বন্ধু, আমার ছোটোবেলা থেকে তেমন কোনো বন্ধু নেই, বেতার যন্ত্রই ছিল বন্ধু। এবং মানে সেখানে তো ব্যান্ড চেঞ্জ করলে রাত্রেবেলার দিকে আন্তর্জাতিক সব চ্যানেলগুলো ধরতো নানান জায়গার। তো আমি তো জানি না, এখন তো ধরেন জানি অপেরা কাকে বলে, ক্লাসিক্যাল কাকে বলে, স্যাক্সোফোন কাকে বলে, ভায়োলিন কাকে বলে, তখন তো ছোটোবেলায় জানি না, কিন্তু সুরটা আমাকে খুব টানতো। জিয়াউরের শৈল্পিক দৃষ্টিতে বুড়ো আদমের ছবিটি ঠিক এমন। বানভাসী একটি পরিবার বাঁচার আশায় কলাগাছের ভেলায় চড়ে স্বপ্নের দেশে পাড়ি দিচ্ছেন। মায়ের কোলে চড়ে শিশুর পূজার মেলা দেখতে যাবার দৃশ্য তিনি আঁকেন এভাবে। জিয়াউরের আঁকা চিত্রকলায় ফুটে ওঠে চিরায়ত বাংলার অপরূপ দৃশ্য, সেই সাথে পাশ্চাত্যের নান্দনিক সব দৃশ্যপট। আমাকে অনুপ্রাণিত মানে সুলতানের মতো কেউ করতে পারেনি। এস এম সুলতান শ্রদ্ধেয়, কারণ সুলতান একটা স্পিড, একটা এনার্জির নাম। আর আরও যারা আছেন তাদের নাম মানে শুনে বা বইয়ে পড়ে বড় হয়েছি বা সাক্ষাৎকার দেখি। হ্যাঁ, অনেক অনেক ভালো ভালো শিল্পী ছিলেন, অনেক সহনশীল মানুষ ছিলেন, অসামান্য অসামান্য কাজ করেছেন। কেউ কেউ কারো কারো কাজ দেখলে খুবই মানে ভালো লাগে, অনুপ্রাণিত হই, বাট আলাদা করে আমি নাম বলতে চাই না। জিয়াউরের চিত্রকর্মে দুটি বিষয়কে চিহ্নিত করা যায় সহজেই: প্রতিবাদ ও অদম্য প্রচেষ্টা। যেমন ঝড়ের কবলে নৌকার পাল ছিঁড়ে লণ্ডভণ্ড, তবুও মাঝি সব শক্তি দিয়ে আগলে ধরে আছে বৈঠা। পরিবার থেকে আসলে এসএসসির পর থেকেই মানে বাইরে আমি মানে ক্লাস 5-এর পর থেকে আর বাড়ি থেকে খরচা নিয়ে চলি না। মানে ক্লাস 5 থেকেই নিজেকে নিজে চালাই বা সারভাইভ করার জন্য যতটুকু যেভাবে লাগে। তার মধ্যে ধরেন যে আরেকটা ব্যাপার হচ্ছে যে পেইন্টিংয়ের ইনস্ট্রুমেন্ট কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো তার জন্য লড়াইটা একটু বেশি, কারণ প্রত্যেকটা জিনিস তো দামি, মানে একটু ভালো কাগজ বা রং, সেই জিনিসগুলো। একটা সময় তো রং চিনতামই না। মানে খুব মজার একটা ঘটনা, আমি ক্লাস সম্ভবত 4-এ পড়ি তখন, 4-এ পড়ি তখন। মানে গ্রাম থেকে হচ্ছে গিয়ে সাইকেল নিয়ে শহরে আসি, আর আমি তো জানি না আসলে রং মানে কোন ব্র্যান্ডের কী রং বা কী রঙের কী নাম বলে। প্রত্যেকটা জিনিসের তো একটা নাম আছে আলাদা আলাদা। তো জানতাম না, যেহেতু দোকানে এসে দাঁড়িয়ে আছি, ক্লাস 4-এর একটা বাচ্চা ছেলে, আরও ভীতু লাজুক। তো দোকানদার জিজ্ঞেস করছে যে বাবা তোমার কি লাগবে, কি চাই। আমি মানে ভয় লজ্জা সব কিছু মিলিয়ে মিশে যে না কিছু লাগবে না, এমনি দাঁড়িয়ে আছি। মানে আমি অপেক্ষা করছি যে কেউ রং কিনতে আসবে, আমি তারপরে চাইবো ওইটা, যে ওইটাও আমাকে দেন। বা উনি যখন বের করবে রং, আমি তো ছোট মানুষ, বললে সব তো বের করে দেখাবে না। তো কেউ একজন আসলে যখন বের টের করবে, আমি তখন দেখব, দেখে আমার টাকায় হয় কিনা যে কয়টা নিব।
সেভাবে আসলেন একটা বাচ্চা নিয়ে একটা ভদ্রলোক। তো আসার পরে যে চাইনিজ যে কালার, ডায়মন্ড কালার, কাগজ পেঁচিয়ে পেঁচিয়ে খোলে, 12 টাকা করে পিস ছিল। তো ওইটা দেখার পরে বললাম যে তাহলে আমাকে 3টা দেন। পরে 3টা নিলাম, আর্ট পেপার নিলাম, মৌলিক কালার লাল নীল হলুদ 3টা নিলাম, যে টাকা যেহেতু কম। এটা একটা অসামান্য আনন্দের ছিল। মানে আমি যখন জেনে গেলাম যে 2-3টা কালার মিলাইয়া যে আরও 2-3টা কালার তৈরি করা যায়, মানে খরচ বেঁচে গেল, তো বিরাট একটা আনন্দের ব্যাপার ওই বয়সে। ওই যে বললাম যে বন্ধুরা যে বই দিত আমাকে, একটা ড্রয়িংয়ের বই আমাকে দেওয়া হয়, সেখানে রঙের মিশ্রণের মাধ্যম জানা হয় এবং মানে ছোট করে ড্রয়িংয়ের কিছু বেসিক জিনিস হচ্ছে গিয়ে ওখানে লেখা থাকে যে বিন্দু থেকে রেখা থেকে মানে বিন্দু 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 করে রেখা সৃষ্টি হয়, এবং মৌলিক রং, তারপরে যৌগিক রং বা ড্রয়িংয়ের আরও কিছু বেসিক, এই বৃত্ত ত্রিভুজ দিয়ে যে ছবিগুলো আঁকা যায়, এই ব্যাপারগুলো জ্যামিতিতে এমনি ছিল, সেটা অন্য ব্যাপার। তো সাবজেক্ট সিলেবাস যেহেতু, সেহেতু একটা প্রেশার কাজ করে। আর আপনি যেটা আনন্দ নিয়ে নিজে যেচে করতেছেন, খুঁজতেছেন, সেটা তো মানে অন্য ফিলিংস কাজ করে আর কি। এক সময় সুন্দরবনের এসব গোলপাতার বিশেষ চাহিদা ছিল, ঘরের ছাউনিতে ব্যবহার করা হতো, কিন্তু কাল বদলের সাথে সাথে এর চাহিদা কমে গিয়েছে। দেশের বাইরে থেকে বাঙালি যারা বিদেশি, বাংলাদেশি যারা বাইরে থাকেন, তারা অনেকেই কালেকশন করেন আমার পেইন্টিং। বেশিরভাগই ব্যক্তিগত পরিচিত মানুষজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু ছবি পোস্ট করা হয় ফেসবুকের মাধ্যমে, সেখানে অনেকে দেখেন, দেশের বাইরে থাকেন যারা, তারা কেউ কেউ সংগ্রহ করেন। আর গ্যালারিতে কিছু কিছু মাঝে মধ্যে দেওয়া হয়, সেখানে অল্প হয়তো বিক্রি হলো। হ্যাঁ, আমার 2টা একক প্রদর্শনী হয়েছে, আর গ্রুপ এক্সিবিশন দেশের বাইরে অনেকগুলাই মানে অংশগ্রহণ করেছি আমি। প্রচুর মানুষ ছবি দেখেছেন, মন্তব্য করেছেন, প্রশংসা করেছেন। জিয়াউর বলেন, অর্থ আর সুযোগের অভাবে তখনও স্বচোখে পাহাড় দেখা হয়নি, তাই পাহাড় এঁকে তার সামনে দাঁড়িয়ে দারুণ এক অনুভূতি হয়েছিল আমার। চলতে হয় ওভাবেই, মাঝে মধ্যে হয়তো কিছু পেইন্টিং সেল হলো বা কমার্শিয়াল টুকটাক কিছু কাজ করলাম, সেখান থেকে আর্নিংটা হলো, বাদ বাকি চললো। দেখা যাচ্ছে যে কখনো কখনো হচ্ছে না, খুব ঝামেলার মধ্যে যাচ্ছে, টানাপোড়েনে বাসা ভাড়া বাকি, কয়েক মাস হয়তো হয়ে গিয়েছে, চাপ আসছে, তো ওভাবে কেটে যায়। মানে চলছে, মানে জীবন তো থেমে থাকে না। নিজেকে কিছুটা প্রথা বিরোধী শিল্পীও তিনি মনে করেন, তার কোনো আক্ষেপ নেই, কিন্তু তবুও বলেন শিল্পের জন্য শিল্পী আসতেই থাকবেন। তারা হয়তো অপার্থিব কিছু আঁকবেন, নয়তো এই পৃথিবীর দৃশ্যই আঁকবেন যেটা আমরা আঁকছি। আঁকার মধ্যে নতুনত্ব না থাকলেও নিজস্বতা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কি পেলাম না সেই হিসেব আমি করি না, খেয়ে না খেয়ে দেশকে কি দিতে পারছি সেটাই বড়। আর আমরা তো মূলত গ্রামের মানুষের জীবন বিক্রি করে খাই। ফটোগ্রাফার, কবি, লেখক, সাহিত্যিক কয়জন জানে যে আমার জীবন বিক্রি করে খাওয়া হচ্ছে? আমি জানাতে চাই, আমি ছবি নিয়ে তার কাছে যেতে চাই। যে মানে ধরেন আমাদের গ্রামে একটা হাট আছে, সেখানে একটা বট গাছ ছিল। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন বট গাছটা কেটে ফেলা হয়, ভীষণ দুঃখ পাই। কারণ ওই বট গাছতলায় আমি যে চানাচুর মুড়ি ভাজা খেতাম, মিঠা খেতাম, এবং ওইখানে পাখির হাট মিলতো, হাঁস মুরগির হাট মিলতো, মাছের হাট মিলতো। গাছের এবং গাছের ডালগুলো চারিদিকে ছড়ানো ছিল, মনে হচ্ছে একটা বিরাট ছাতার মতো একদম। তো সেই গাছটা কেটে আধুনিকায়ন করা হয়, আধুনিকতার নাম করে গাছকে কেটে ফেলা হয়। এটাও তো এক ধরনের সন্ত্রাস। মেধাবী এই তরুণ শিল্পীর দাবি, কেউ যেন বিনামূল্যে ছবি নিতে না চায়, তাতে শিল্পী ও শিল্প উভয়েরই ক্ষতি হয়। কম মূল্য হলেও মানে পেইন্টিং মানে সংগ্রহ করুন এবং শিল্পের মূল্যায়ন করুন। আমাদের খুবই বাজে একটা অভ্যেস আছে, দুম করে পরিচিত মানেই হচ্ছে গিয়ে ভাই আপনার তো 2 ঘন্টা লাগে আঁকতে, বা কয় টাকার, আর কাউকে জিজ্ঞেস করবে না দয়া করে কয় টাকার ক্যানভাস লেগেছে, কয় টাকার কাগজ লেগেছে।